আসসালামু আলাইকুম সবাইকে। আমরা কথা বলছিলাম পাইথন প্রোগ্রামিং এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ প্রোগ্রামিং এর মৌলিক ধারণা নিয়ে। তো আজকে আমরা এই অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে পাইথনের উল্লেখযোগ্য ব্যবহার ক্ষেত্রগুলি উল্লেখ করো। এখানে বেশ কিছু পাইথনের ব্যবহারিক ক্ষেত্র উল্লেখ করা হয়েছে, যেমন প্রথম হচ্ছে ওয়েব বেসড সফটওয়্যার, অর্থাৎ যে কোনো ধরনের ওয়েব বেসড সফটওয়্যার পাইথন প্রোগ্রামিং এর সাহায্যে তৈরি করা যায়। এর পরবর্তীতে রয়েছে মেশিন লার্নিং, অর্থাৎ পাইথন ব্যবহার করে মেশিন লার্নিং শেখা যায়। তৃতীয়ত রয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এর পরবর্তীতে রয়েছে জিইউআই তৈরি, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, অর্থাৎ এর মাধ্যমে পাইথনের মাধ্যমে জিইউআই তৈরি করা যায়। এর পরবর্তীতে রয়েছে ডেটাবেস অ্যাপ্লিকেশন সাইবার সিকিউরিটি, অর্থাৎ সাইবার সিকিউরিটি বিষয়ক সকল ধরনের সমস্যা এবং সমাধান পাইথনের সাহায্যে করা যায়। এবং সর্বশেষ রয়েছে ডিস্ট্রিবিউটেড প্রোগ্রামিং ইত্যাদি। অর্থাৎ এই হলো মূলত পাইথন প্রোগ্রামিং এর কিছু ব্যবহার ক্ষেত্র। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো পাইথনের বৈশিষ্ট্যগুলো সমূহ উল্লেখ করো। তো এখানে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পাইথন এটি একটি সাধারণ ভাষা যা শেখা খুবই সহজ। আমরা পূর্বেই জেনেছিলাম যে পাইথন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর তুলনায় কিছুটা সহজ। দ্বিতীয়ত রয়েছে এখানে কোড করা অনেক সহজ, অর্থাৎ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন কোড করার জন্য অনেকগুলো স্টেটমেন্ট বা অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়, কিন্তু পাইথনে এগুলো অনেকটাই কম, অর্থাৎ এই পাইথন কিছুটা সহজ, এখানে বেশি কিছু মনে রাখতে হয় না। তৃতীয়ত রয়েছে সফটওয়্যারগুলো ফ্রি এবং ওপেন সোর্স, অর্থাৎ পাইথনের সকল সফটওয়্যারই বিনামূল্যে এবং মুক্তভাবে ব্যবহার করা যায়। চতুর্থ রয়েছে সকল প্ল্যাটফর্ম যেমন উইন্ডোজ, লিনাক্স, ম্যাকে ব্যবহার করা যায়, অর্থাৎ সকল ধরনের অপারেটিং সিস্টেমের মধ্যে পাইথনকে ব্যবহার করা যায়। পঞ্চমে রয়েছে হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড অ্যান্ড ইন্টারপ্রেটেড। আমরা পূর্বেই জেনেছিলাম যে পাইথন একটি সহজবোধ্য এবং উদ্দেশ্যকেন্দ্রিক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিশাল লাইব্রেরি বিদ্যমান, অর্থাৎ পাইথন একটি সহজবোধ্য এবং সংক্ষিপ্ত আকারের হলেও এর লাইব্রেরি বিশাল। এর পরবর্তীতে রয়েছে পাইথন এক্সটেন্সিবল এবং সর্বশেষ পাইথনের বৈশিষ্ট্য আছে পর্যাপ্ত ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক আছে। তো এই হলো পাইথনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এর পরবর্তীতে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব তা হলো আইডেন্টিফায়ার লেখার নিয়মগুলি, অর্থাৎ এখানে আইডেন্টিফায়ার লেখার কিছু নিয়ম আলোচনা করা হয়েছে। যেমন প্রথম নিয়ম হচ্ছে প্রথম ক্যারেক্টার হিসেবে ক্যাপিটাল এ টু জেড অথবা স্মল এ টু জেড অথবা আন্ডারস্কোর বসবে, অর্থাৎ আইডেন্টিফায়ারের নাম হিসেবে আমরা যে কোনো ধরনের আপার কেস অথবা লোয়ার কেস অ্যালফাবেটিক লেটার অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। দ্বিতীয়ত আইডেন্টিফায়ারের নাম কোনো ডিজিট দিয়ে শুরু করা যাবে না, অর্থাৎ আমরা যখন কোনো আইডেন্টিফায়ারের নাম লিখব তখন কোনো নিউমেরিক সংখ্যা বা ডিজিট দিয়ে শুরু করব না, আমরা আগে লেটার দিয়ে শুরু করব, এর পরবর্তীতে নাম ডিজিট বা নাম্বার ব্যবহার করতে পারবো। তৃতীয়ত কিওয়ার্ডকে কোনো আইডেন্টিফায়ারের নাম হিসেবে ব্যবহার করা যাবে না, অর্থাৎ আমরা পূর্বেই জেনেছি যে কিওয়ার্ড আছে এমন কতগুলো ওয়ার্ড বা শব্দ যেগুলো কম্পাইলারের নিকট নির্দিষ্ট কিছু অর্থ রয়েছে, যেমন ট্রু, ফলস, এস, ইফ, ইলস, এগুলো হচ্ছে কিওয়ার্ড, এগুলোকে কখনোই আইডেন্টিফায়ারের নাম হিসেবে ব্যবহার করা যাবে না। এবং এর পরবর্তীতে রয়েছে আইডেন্টিফায়ার যে কোনো দৈর্ঘ্যের হতে পারে। পঞ্চমে রয়েছে এটি কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের ও বড় হাতের অক্ষরের মাঝে অবশ্যই পার্থক্য আছে, অর্থাৎ পাইথন হচ্ছে একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এখানে আপার কেস এবং লোয়ার কেসের মাঝে অবশ্যই পার্থক্য রয়েছে। এবং সর্বশেষ নিয়ম হচ্ছে স্পেশাল কোনো ক্যারেক্টার যেমন $, অ্যান্ড হ্যাশট্যাগ, হ্যাশ ইত্যাদি ব্যবহার করা যাবে না, অর্থাৎ কোনো বিশেষ সিম্বল বা ক্যারেক্টার ব্যবহার করা যাবে না আইডেন্টিফায়ারের নাম হিসেবে। এই হলো মূলত আইডেন্টিফায়ার লেখার কিছু নিয়ম। এবং এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো মাল্টিলাইন স্টেটমেন্ট বলতে কি বোঝো? আমরা তো জানি মাল্টি অর্থ হচ্ছে একাধিক,
বা 2 বা ততোধিক। অর্থাৎ যদি কোনো স্টেটমেন্টকে শেষ করার জন্য একাধিক লাইনের প্রয়োজন হয় তাকে মাল্টি লাইন স্টেটমেন্ট বলে। অর্থাৎ আমরা যখন প্রোগ্রাম লিখবো, অর্থাৎ কোনো স্টেটমেন্ট যদি এক লাইনে শেষ না হয় এবং দ্বিতীয় লাইনে তার অংশ চলে আসে, তখন আমরা সেটাকে বলবো মাল্টি লাইন স্টেটমেন্ট। পাইথনে মাল্টি লাইন স্টেটমেন্ট বোঝাতে কন্টিনিউয়াস ক্যারেক্টার কন্টিনিউয়েশন ক্যারেক্টার ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যেমন একটা উদাহরণ রয়েছে, এ প্লাস, এরপর এই লাইনটিকে পরবর্তীতেও রয়েছে, এরকম বোঝাতে কন্টিনিউয়েশন ক্যারেক্টার ব্যবহার করা হয়েছে। আবার দ্বিতীয় লাইনটির শেষ না হওয়া বোঝাতে আবার এখানে কন্টিনিউয়েশন চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ যখন কোনো একটি লাইন কোনো একটি স্টেটমেন্ট এক লাইনে শেষ হবে না, তখন এটাকে কন্টিনিউয়েশন ক্যারেক্টারের মাধ্যমে দেখাই দিতে হবে। আর পাইথনে মাল্টিলাইন স্টেটমেন্ট বোঝাতে এই চিহ্নটাকে ব্যবহার করা হয়। তবে সেই স্টেটমেন্টে যদি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এই চিহ্নগুলো থাকে, তবে মাল্টিলাইন স্টেটমেন্টের ক্ষেত্রে কন্টিনিউয়েশন চিহ্ন ব্যবহার করার প্রয়োজন নেই। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো পাইথনে কোটেশনের ব্যবহার দেখাও। অর্থাৎ পাইথনে স্ট্রিংকে রিপ্রেজেন্ট করতে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন ব্যবহার করা হয়। অর্থাৎ স্ট্রিং হচ্ছে কতগুলো ক্যারেক্টারের সমষ্টি, যেমন বাংলাদেশ একটি স্ট্রিং টাইপ, এই স্ট্রিং টাইপ অর্ডার। অর্থাৎ এটাকে যদি আমরা পাইথনে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটাকে আমাদেরকে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে যে কোটেশন দিয়ে শুরু করব, অবশ্যই সেই কোটেশন দিয়ে শেষ করতে হবে। অর্থাৎ আমরা যদি সিঙ্গেল কোটেশন দিয়ে কোনো স্ট্রিংকে শুরু করি, তাহলে সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে হবে, এবং যদি আমরা ডাবল কোটেশন দিয়ে শুরু করি, তাহলে ডাবল কোটেশন দিয়ে শেষ করতে হবে। যেমন এখানে উদাহরণে প্রথমটিতে রয়েছে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ, এবং দ্বিতীয়টিতে ডাবল কোটেশন দিয়ে শুরু, ডাবল কোটেশন দিয়ে শেষ। অর্থাৎ এগুলো সঠিক রয়েছে। কিন্তু তৃতীয় ক্ষেত্রে এখানে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু হয়েছে কিন্তু ডাবল কোটেশন দিয়ে শেষ করা হয়েছে, অর্থাৎ এটা ভুল। আবার চতুর্থ ক্ষেত্রে ডাবল কোটেশন দিয়ে শুরু হয়েছে এবং সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ হয়েছে, অর্থাৎ এটাও ভুল। অর্থাৎ যখন আমরা কোনো স্ট্রিং টাইপে কোনো কোটেশন ব্যবহার করব, তখন যেই কোটেশন দিয়ে শুরু করব, অবশ্যই সেই কোটেশন দিয়ে শেষ করব। এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো উদাহরণ সহ কমেন্টের ব্যবহার দেখাও। কমেন্টের বাংলা অর্থ হচ্ছে মন্তব্য যা মূল প্রোগ্রামের কোনো অংশ নয়। অর্থাৎ কমেন্ট এমন কিছু যা প্রোগ্রামের মূল কোনো অংশ নয়। অর্থাৎ ইউজার তার নিজের প্রয়োজনে বোঝার সুবিধার্থে বা ভবিষ্যতে ব্যবহারের জন্য সহজে বুঝতে পারে, এজন্য বিভিন্ন মন্তব্য লিখে রাখে। পাইথনে হ্যাশ ব্যবহার করে কমেন্ট লেখা হয়। অর্থাৎ ইউজার যখন কোনো প্রোগ্রাম লিখবে, তখন সে যদি কোনো কিছুকে মার্ক করে রাখতে চায় বা কোনো কিছুকে তার মনে রাখতে চায়, নিজের মতো করে মনে রাখতে চায়, তাহলে সে হ্যাশ ব্যবহার করে সেই লেখাটাকে মনে রাখতে পারবে। অর্থাৎ এই হ্যাশ ব্যবহার করলে সেটা আর প্রোগ্রামের কোনো অংশ থাকবে না। অর্থাৎ সেটা আর কোনো প্রোগ্রামের অংশ হিসেবে থাকবে না। অর্থাৎ সেটা একটি অপশনাল কিছু হিসেবে থাকবে। তো পাইথনে দুইভাবে কমেন্ট লেখা যায়, এক সিঙ্গেল লাইন কমেন্ট এবং দুই হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। তো সিঙ্গেল লাইন কমেন্টের ক্ষেত্রে এক লাইনে কোনো কমেন্ট হলে সেক্ষেত্রে হ্যাশ ব্যবহার করা হয়। যেমন প্রিন্ট, এখানে একটি ওয়ার্ডকে প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ তার পাশে হ্যাশ দিয়ে একটি কমেন্ট লেখা হয়েছে যে প্রিন্ট আ মেসেজ। অর্থাৎ এখানে একটি ওয়ার্ডকে প্রিন্ট করবে, যেটা আমরা
হ্যাশ চিহ্নের মাধ্যমে হ্যাশের মাধ্যমে কমেন্ট আকারে সেটাকে বুঝিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় ক্ষেত্রে মাল্টি লাইন কমেন্ট, যখন একাধিক লাইনে যদি কমেন্ট লেখা হয় সেটাকে বলা হবে মাল্টি লাইন কমেন্ট। যেমন এখানে 3টি লাইন রয়েছে, অর্থাৎ 3টি লাইনের প্রতিটিতেই হ্যাশের মাধ্যমে কমেন্ট লেখা হয়েছে, এই কারণে এটাকে বলা হবে মাল্টি লাইন কমেন্ট। সেক্ষেত্রে প্রতি লাইনের শুরুতে হ্যাশ ব্যবহার করতে হবে। এবং এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হলো কিওয়ার্ড ও আইডেন্টিফায়ারের মাঝে পার্থক্য লিখো। তো কিওয়ার্ড এবং আইডেন্টিফায়ার। কিওয়ার্ড কিছু সংরক্ষিত শব্দ যা কম্পাইলারের কাছে নিজস্ব অর্থ আছে। অর্থাৎ আমরা পূর্বেই কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জেনেছি যে কিওয়ার্ড এমন কতগুলো শব্দ যার কম্পাইলারের নিকট নির্দিষ্ট কিছু অর্থ রয়েছে। অন্যদিকে আইডেন্টিফায়ার হচ্ছে ইউজার কর্তৃক ভ্যারিয়েবল বা ফাংশন ইত্যাদির নাম দেয়াকে আইডেন্টিফায়ার বলা। অর্থাৎ ইউজার বা ব্যবহারকারী যে ভ্যারিয়েবল বা ফাংশন ইত্যাদির আলাদা আলাদা নাম দিয়ে থাকে এটাকেই মূলত আইডেন্টিফায়ার বলে। কিওয়ার্ড দ্বিতীয় ক্ষেত্রে কিওয়ার্ডের ক্ষেত্রে ট্রু, ফলস, নান ছাড়া বাকি সকল কিওয়ার্ড ছোট হাতের অক্ষরে লিখতে হয়। অর্থাৎ যত সকল কিওয়ার্ড রয়েছে তাদের মধ্যে ট্রু, ফলস এবং নান এই 3টি কিওয়ার্ড ছাড়া সকল কিওয়ার্ডকে স্মল লেটারে লিখতে হয় বা ছোট হাতের অক্ষরে লিখতে হয়। এবং আইডেন্টিফায়ারের ক্ষেত্রে ছোট হাতের অক্ষর বা বড় হাতের অক্ষরে আইডেন্টিফায়ার লেখা যায়। অর্থাৎ এখানে কোনো নিয়ম নেই, এখানে ছোট হাতের অক্ষরেও লিখলে হবে, বড় হাতের অক্ষরেও লিখলে হবে। তৃতীয় ক্ষেত্রে কিওয়ার্ড লিখতে শুধুমাত্র অক্ষর ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে কোনো নাম্বার বা ডিজিট ব্যবহার করা হয় না। কিন্তু আইডেন্টিফায়ারের নাম ডিজিট অথবা লেটার দিয়ে লেখা যায়। অর্থাৎ আইডেন্টিফায়ারের নাম যখন লেখা হবে তখন লেটার দিয়ে শুরু করে যে কোনো নাম্বার ব্যবহার করা যাবে, কিন্তু কিওয়ার্ডের ক্ষেত্রে কোনো নাম্বার ব্যবহার করা যাবে না। কিওয়ার্ডের উদাহরণ হচ্ছে ইফ, এলইফ, ইলস ইত্যাদি। এবং আইডেন্টিফায়ারের উদাহরণ আছে নাম্বার, সাম ইত্যাদি, আরো অনেক রয়েছে। এ হলো মূলত কিওয়ার্ড ও আইডেন্টিফায়ারের মাঝে পার্থক্য। এবং সর্বশেষ আমরা দেখব একটি রচনামূলক প্রশ্ন। এখানে রয়েছে যে উদাহরণ সহ পাইথন প্রোগ্রাম স্ট্রাকচার ব্যাখ্যা করো। তো চলো আমরা এটাকে একটু বিস্তারিতভাবে জেনে নিই। পাইথন প্রোগ্রাম স্ট্রাকচারের মোট 4টি অংশ। অর্থাৎ এখানে পাইথন প্রোগ্রামের স্ট্রাকচার মূলত 4টি অংশ নিয়ে গঠিত। প্রথম অংশ হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, দ্বিতীয় অংশ হচ্ছে ফাংশন এন্ড ক্লাস ডেফিনেশন, তৃতীয় অংশ হচ্ছে মডিউল, স্কোপ, ভেরিয়েবল এবং চতুর্থ অংশ হচ্ছে মেইন প্রোগ্রাম। এই হলো মূলত পাইথন প্রোগ্রামের স্ট্রাকচারের অংশ। এবং এখন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব। ইম্পোর্ট স্টেটমেন্ট কোনো লাইব্রেরি ক্লাসকে প্রোগ্রামের প্রয়োজনে ব্যবহার করতে চাইলে তা কোন প্যাকেজের অন্তর্ভুক্ত তা ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ আমরা যখন কোনো লাইব্রেরি ক্লাসকে প্রোগ্রামে ব্যবহার করব তখন তা কোন প্যাকেজের অন্তর্ভুক্ত সেটাকে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে ইম্পোর্ট স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যদি কোনো ম্যাথের ক্যালকুলেশন করি সেটাকে আমরা যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে আমাদেরকে ইম্পোর্ট ম্যাথ এটা লিখে সেটাকে ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ এই ম্যাথের অন্তর্ভুক্ত সকল ক্লাস এবং ফাংশন আমরা এর মধ্যে ব্যবহার করতে পারবো। এবং এর পরবর্তীতে যে অংশ নিয়ে আমরা আলোচনা করব তা হলো ফাংশন এন্ড ক্লাস ডেফিনেশন। অর্থাৎ ইউজার ডিফাইন কোনো ফাংশন ডিক্লেয়ারের প্রয়োজন হলে এই অংশে করতে হয়। যেমন ডেফ সাম এ বি, তাহলে রিটার্ন এ প্লাস বি। এই হলো মূলত ফাংশন এন্ড ক্লাস ডেফিনেশন। এর পরবর্তীতে রয়েছে মডিউল, স্কোপ, ভ্যারিয়েবল। অর্থাৎ পাইথনের বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড বিল্ট ইন ফাংশনকে কল, এখানে লেখাটা একটু মিশে গেছে, অর্থাৎ এটা হবে কল করার জন্য
এই অংশের প্রয়োজন। যেমন ইম্পোর্ট ম্যাথ, আমরা যখন কোনো ম্যাথের ক্যালকুলেশন করব তখন আমাদেরকে ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে লিখতে হবে। ইম্পোর্ট স্টেটমেন্ট হিসেবে আমরা ইম্পোর্ট ম্যাথকে ইম্পোর্ট করব এবং প্রিন্ট হিসেবে যখন আমরা ম্যাথ ডট সেল 7.7 দেবো তখন আমাদেরকে আউটপুট দেবে 8, অর্থাৎ এটাকে আমরা হ্যাশ বা কমেন্ট আকারে লিখে রেখেছি। এবং যখন আমরা প্রিন্ট করব ম্যাথ ডট ফ্লোর 7.7 তখন এটা আমাদেরকে আউটপুট দেবে 7, যা আমরা কমেন্টের মাধ্যমে লিখে রেখেছি। আমরা পূর্বেই জেনেছি যে কমেন্ট প্রোগ্রামের কোনো মূল অংশ নয়। এবং সর্বশেষ যে অংশ নিয়ে আমরা আলোচনা করব তা হলো মেইন প্রোগ্রাম, অর্থাৎ এটি একটি প্রোগ্রামের মূল অংশ। অর্থাৎ মেইন প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের মূল অংশ। এই অংশের সকল মেথড ও অবজেক্ট সমূহ কল করা হয়, অর্থাৎ এখানে সকল ধরনের প্রধান কাজগুলো করা হয় মেইন প্রোগ্রাম অংশে। তো এই হলো মূলত আমাদের পাইথন প্রোগ্রামিং এর দ্বিতীয় অধ্যায়ের আলোচনা। তো এর পরবর্তীতে আমরা পাইথন প্রোগ্রামিং এর যে পরবর্তী অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।